আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, আর এই জিনিসটা আমরা 9-10-এও পড়েছি। তো সেখানে আমরা কি সূত্র দেখেছিলাম আমি প্রথমে একটু লিখে দিই, এরপরে আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। খেয়াল করো, আমরা 9-10 এটা পড়েছিলাম। যারা 9-10 যাদের হায়ার ম্যাথ ছিল না, ভয়ের কিছু নাই, এটা সূত্রটা দেখো। এরপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি কিভাবে আসলো, তারপর আমরা একসাথে আবার নতুন করে আমরা মুখস্থ করব, ঠিক আছে? একটা ত্রিভুজের শীর্ষ যদি x1 y1 x2 y2 এবং x3 y3 হয়, তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, শুরুতে একটা হাফ লিখবা, এরপরে x1 y1, এই যে প্রথম বিন্দুটা x1 লিখবা, নিচে y1, x2 y2, x3 y3, এরপরে প্রথম যেটা লিখেছো সেটাকে আবার লিখবা x1 y1, মানে যেখান থেকে শুরু সেটা দিয়ে শেষ। এটাই তো হওয়া উচিত। ধরো এই বিন্দু লিখলা, এই বিন্দু লিখলা, এই বিন্দু লিখলা, ত্রিভুজ তো হলো না রে ভাই। ত্রিভুজ হওয়ার জন্য কিন্তু আবার এই বিন্দুতে তোমাকে ফেরত যেতেই হবে। তাহলে যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ করতে হবে, তাহলে একটা আবদ্ধ ক্ষেত্র হবে। ওকে, এইটা আমরা পড়েছিলাম, এটা ক্যালকুলেশনও দেখেছিলাম, আমরা আবারও দেখবো। অথবা এটাকে নির্ণায়কের সাহায্যেও লেখা যায়। এই জিনিস আপনারা 9-10 দেখো নাই, আপাতত দেখো যে কি লেখা যায়। হাফ ইনটু একটা নির্ণায়ক। নির্ণায়কটা কিভাবে? প্রথমে এই বিন্দুগুলোর ভুজ লিখবা x1 x2 x3, x1 x2 x3, এরপর লিখবা y1 y2 y3, আর লাস্ট কলামে লিখবা 1 1 1। এই নির্ণায়কের মান যা, এই ত্রিভুজের ক্ষেত্রফলও কি তাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কেন এগুলা হচ্ছে, কিভাবে আসছে একটু বলেন ভাই। চলো আমি বলি আস্তে আস্তে। খেয়াল করো, আমি একটা ত্রিভুজ নিয়েছি। ধরো এইটা হচ্ছে x1 y1, এইটা হচ্ছে b of x2 y2, আর এটা হচ্ছে c of x3 y3। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। ওকে, তা আমি প্রথমে একটু অক্ষগুলা ধরে নেই, x অক্ষ y অক্ষ। হ্যাঁ, তাহলে আমার ক্যালকুলেশন আর একটু সুবিধা হবে। ধরো এইটা একটা। ওকে, এখন তোমরা আমাকে বলো যে আমি ধরো এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, এরপরে এখান থেকে একটা লম্ব টানলাম, এরপরে আমি এখান থেকে একটা কি টানলাম, লম্ব টানলাম। এগুলো লম্ব টেনেছি। ওকে, আমি এটা এ এ বি সি দেওয়া আছে, আমি এটার নাম দিলাম ধরো এম এন পি। ওকে, যে খেয়াল করো, আমার আলটিমেটলি প্রয়োজনটা কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা পরবর্তীতে আস্তে আস্তে মানগুলো বের করি, আগে কষ্ট করে বের না করে। হ্যাঁ, আমার তো দরকার এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কিভাবে পেতে পারি? দেখো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আর আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা বা ওই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দৈর্ঘ্য, একই কথা। তো এখন আমার তো দরকার এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে কি আমি এভাবে ভাবতে পারি না, যে এখানে এই যে এটা একটা ট্রাপিজিয়াম, এই যে এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সাথে আমি এই যে এখানে আরেকটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামটাকে যোগ করব। এই দুটো ট্রাপিজিয়াম থেকে আমি এই ট্রাপিজিয়ামটাকে যদি বিয়োগ করে দিই রে ভাই, এটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে কি আমি এতটুকু ক্ষেত্রফল পাবো না? আমি আবারও বলছি, আমি এই যে এই ট্রাপিজিয়াম যোগ এই ট্রাপিজিয়াম করলে তো এই পুরা ক্ষেত্রটা পাচ্ছি। সেখান থেকে যদি এই যে নিচের এই ট্রাপিজিয়ামটাকে আমি বিয়োগ করে দিই, তাহলেই কি আমি শুধু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাচ্ছি না? তাহলে আমি সেটা একটু লিখি, খেয়াল করো। তাহলে আমরা কি বললাম খেয়াল করো, আমি আরো একবার বলি, যে আমরা এই যে এই ট্রাপিজিয়াম যোগ এই ট্রাপিজিয়াম, সেখান থেকে বিয়োগ করব কি এই ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে খেয়াল করো, এখন আমি যদি এখানে একটা কাজ করি, বলো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি বের করি, এখানে সমান্তরাল বাহুদ্বয় কে কে? এইটা আর এইটা, এরা কি সমান্তরাল বাহু? তাহলে এখানে আমরা কি লিখবো? ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় কে কে? এইটা আর এইটা, এটা মানে কি এম বি, এইটা মানে কি এন এ। তাহলে এম বি প্লাস এন এ ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দৈর্ঘ্য। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দৈর্ঘ্য কি এইটা না? এই দুটো বাহুর লম্ব দৈর্ঘ্য কি এইটা না? এম এন। তাহলে কি হবে? ইনটু এম এম প্লাস, এবার আসো যখন এই ট্রাপিজিয়ামটা নিবা, সেখানে সমান্তরাল বাহু কে কে? সমান্তরাল বাহু কিন্তু এখানে এইটা আর এইটা, আর তাদের লম্ব দৈর্ঘ্য কিন্তু এইটা। তাহলে খেয়াল করো, এখানে কি হবে? হাফ ইনটু এই যে এ এন প্লাস সিপি ইনটু কি হবে? এনপি। সেখান থেকে বিয়োগ হবে কি হাফ ইনটু ট্রাপিজিয়াম, এই যে এই ট্রাপিজিয়ামটা যখন নিবা, তার সমান্তরাল বাহু কে কে? এইটা আর এইটা।
তাহলে এমবি আর সিপি, এমবি প্লাস সিপি ইনটু তাদের লম্ব দৈর্ঘ্যটা কি, এই যে এমপি, হ্যাঁ এমপি। ওকে, এখন আসে এগুলোর মান, আমি এই জন্য এগুলোর মান আগে বের করি না, এখন একটা একটা করে চিন্তা করবো আর লিখবো। খেয়াল করো, প্রথমে কি বলছে এমবি, এমবি মানে কি, এই যে এতটুকু। তো ভাই এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে এতটুকুর মান কত, y2, তাহলে কি হবে এটার মান y2, তাহলে হাফ ইনটু y2 প্লাস na, na মানে কি, এই যে এইটা দেখো, এটার স্থানাঙ্ক x1 y1, তাহলে এটার মান কত, এতটুকু x1, এতটুকু কত y1, তাহলে এটা কি হবে y1 ইনটু mn, mn মানে কি, এই যে এতটুকু, mn মানে এতটুকু। খেয়াল করো এইটা x1 y1 মানে এতটুকুর মান কত x1, আর এইটা x2 y2 মানে কি এতটুকুর মান x2। দেখো এই যে x1 থেকে যদি আমরা এই যে x2 টাকে বিয়োগ করে দেই, তাহলে কি আমরা এইটুকু পাবো না, তাহলে এইটুকুর মান কত x1 মাইনাস x2, তাহলে আমি এখানে লিখে ফেলি x1 মাইনাস x2 প্লাস হাফ ইনটু, এবার দেখো an, an মানে কোনটা, an মানে কিন্তু এইটা, তাহলে এইটা মানে কি বলেছিলাম আমরা একটু আগে y1 প্লাস সিপি, সিপি মানে কোনটা, এইটা দেখো, এইটা x3 y3 মানে এতটুকু কত y3, তাহলে এটা কত y3 ইনটু np, বলো np মানে কি এতটুকু না, এতটুকু। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এই যে এতটুকুর মান কত, এই যে এইটা x3 y3 মানে এতটুকু কত, এতটুকু হচ্ছে x3, আর এইটা x1 y1 মানে এতটুকু কত x1, তাহলে এইটুকু কত হবে, এই x3 থেকে x1 বিয়োগ করলে চলে আসবে না, তাহলে এতটুকু কি হবে x3 মাইনাস x1, তাহলে লিখে ফেলি x3 মাইনাস x1 মাইনাস হাফ ইনটু, এবারে আসো mb প্লাস সিপি, mb, mb মানে কি x2, আর সিপি মানে কি x, সরি mb মানে কি y2, এইটা x2 y2, তাহলে এতটুকু কত y2, আর এতটুকু কত y3, তাহলে কি হবে y2 প্লাস y3 ইনটু mp, খেয়াল করো mp, mp মানে কি, এমপি মানে কিন্তু ভাই এই যে এতটুকু, এমপি মানে এতটুকু। দেখো এইটুকু হচ্ছে x3, এইটুকু হচ্ছে x2, তাহলে এই x3 থেকে x2 বিয়োগ করে দিলেই কিন্তু আমি এটা পাবো, তাহলে এটা কিভাবে পাবো x3 মাইনাস x2, x3 মাইনাস x2। এখন এখান থেকে দেখো একটা হাফ কমন নেওয়া যায়, তাহলে হাফটাকে আমি কমন নিয়ে ফেলি, কমন নেওয়ার পরে আমি গুণ করে ফেলি, কি হবে দেখো, এই যে x1 y2, এরপরে কি হবে x1 y2 মাইনাস x2 y2, x2 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y1। একইভাবে আমি বাকিগুলো গুণ করে ফেলি, এখানে প্লাস আছে প্লাস চিহ্ন নিব, এখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন, তাহলে গুণ করে ফেললে কি হয় দেখো। এখন খেয়াল করো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x2 y2, আবার এই যে এখানে প্লাস x2 y2 কাটবে, এখানে প্লাস x1 y1 মাইনাস x1 y1 কাটবে, x3 y3 মাইনাস x3 y3 এরাও কাটবে, তাহলে জাস্ট কি থাকবে এখানে খেয়াল করো, হাফ ইনটু কি থাকছে x1 y2, এরপরে আমি প্লাসেরটা লিখি কত, প্লাসের আর কি আছে দেখো, এই যে এখানে x2 y3, তাহলে প্লাস x2 y3 প্লাস এই যে এটা লিখেছি, এটা লিখেছি, তারপরে এই যে এটা লিখি যে x3 y1, এবার আমি বিয়োগ করব এই যে x2 y1, তাহলে মাইনাস এই যে x2 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2, এই যেটা দেখো আমরা এটা পেলাম। আর এই জিনিসটাকে একটু আদর করে এটা লেখা যায় হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এটা লেখা যায়। কেন লেখা যায় ভাইয়া, কেন এটা মানে আমরা এটা ভাববো, কিভাবে ভাববো, এই যে দেখো আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব, আমরা প্রথমে এই যে এই বরাবর গুণ করব, তাহলে কি হবে দেখো, হাফ তো থাকলো x1 y2, এরপর আমরা এটা গুণ করব, তাহলে কি হবে প্লাস x2 y3, তারপর আমরা এটা গুণ করব, কি হবে x3 y1, এরপরে এই দিক বরাবর গুণ করব মাইনাস করব, তাহলে এই বরাবর গুণ করলে কত হয় মাইনাস x2 y1, দেখো মাইনাস x2 y1, তারপরে এই যে মাইনাস x3 y2, এই যে মাইনাস x3 y2, আর এই যে মাইনাস x1 y3, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এটাই কি আমি একটু আগে লিখেছিলাম না, এই যে এটা লিখেছিলাম না, দেখো তো, তার মানে কি ত্রিভুজের শীর্ষ যদি এ বি সি হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এইটা। তো এইটা তো মনে রাখা কঠিন, তাই আমরা এটাকে কষ্ট করে মনে না রেখে এটাকে যেন আমি সহজে মেমোরাইজ করে রাখতে পারি, মনে রাখতে পারি, এই জন্য এভাবে লেখা হয়। এভাবে লিখলে কি হবে, আমি এই বরাবর গুণ করব, আর যোগ করব বিয়োগ করব, আর এই বরাবর গুণ করব। ওকে, এই ছিল আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে। আশা করছি সবাই এটা বুঝেছো। এখন আসো যে ভাই, আচ্ছা এটা তো বুঝলাম, এটা কিভাবে আসছে, তো ভাই এটাও একইভাবে আসছে, খেয়াল করো, আমি এই লাইনটা তো পেয়েছিলাম, আমি এই লাইনটাকে নিয়ে কাজ করি, এই যে এই লাইনটাকে নিয়ে কাজ করি আমি, এই যে এই লাইনটা খেয়াল করো, এই পাশে নিয়ে এসে
এটা তো ক্ষেত্রফল ছিল, তো একটা ক্ষেত্রফল ওইটা ঠিক আছে, এখন আরেকটা ক্ষেত্রফল কিভাবে এটা আসে সেটা দেখো। এখান থেকে এই জিনিসটাকে আমি এভাবে ভাবতে পারি না, হাফ ইন্টু, আমি এখান থেকে দেখো এখানে x1 আছে, এই যে এখানেও x1 আছে, এই দুইটা থেকে আমি x1 কমন নেব, কি করব x1 কমন নেব। আমি যদি x1 কমন নেই ভাইয়া, তাহলে দেখো পুরা আমি থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের ভেতরে বাকি কাজটাও করব। এই দুই জায়গা থেকে যদি আমি x1 কমন নেই তাহলে কি হবে, এই যে y2 মাইনাস y3। এরপরে আসো এই যে এইটা x2 y1 আর একটা x2 কোথায় আছে, এই যে এখানে আছে, আমি যদি এই যে মাইনাস x2 কমন নেই, x2 কমন নেই তাহলে কি হবে, মাইনাস x2 কমন নিলে এটা y1 মাইনাস কি হয়ে যাবে, y3 হয়ে যাবে। আর এখান থেকে আর এখান থেকে যদি আমি x3 কমন নেই প্লাস x3 কমন নেই তাহলে কি হবে, y1 মাইনাস y2। দেখো এই জিনিসটা, আর এটাকেই কিন্তু এভাবে লেখা যায় হাফ ইনটু, দেখো তো এটা লেখা যায় না, এই যে x1 থাকলো, এই যে y2 মাইনাস y3, y1 মাইনাস y3, y1 মাইনাস y2। আর এটাই বলতো এটা কোন নির্ণায়কের মান, এটা কোন নির্ণায়ক, খেয়াল করো, এটাই কিন্তু আমাদের সেই নির্ণায়ক, এই যে হাফ ইনটু, আমি যদি এইভাবে লিখি x1 x2 x3, আমি ধরে নিলাম আমি এই বরাবর বিস্তার করেছি তাহলে এটা আসবে। এরপরে এই যে y1 y2 y3, এরপরে কি লিখবো আমরা, এরপরে 1 1 1। দেখো তুমি চিন্তা করে দেখো, তুমি যখন বিস্তার করবা x1 বরাবর, x1 যখন লিখবা তাহলে এই সারি বাদ এই কলাম বাদ y2 1 y3 1, দেখো এটাই আছে। যখন x2 লিখবা তখন সামনে মাইনাস, x2 সারি বাদ x এই কলাম বাদ, তাহলে কি y1 y3 1 1। আর যখন x3 লিখবা তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি y1 y2 1 1। এটাই দেখো ছিল। তাহলে এটাই কি, এই ক্ষেত্রফলটাকে চাইলে এভাবেও লেখা যায় মনে রাখার জন্য, আবার এটাকে একটু সিম্পলিফাই করে এটাও আনা যায়, তাহলে ক্ষেত্রফল এটাও হবে, ক্ষেত্রফল কিন্তু এটাও হবে। তাহলে সহজ কথায় মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল যদি শীর্ষ এ বি সি দেওয়া থাকে, ক্ষেত্রফল হবে হাফ x1 y1 x2 y2 x3 y3, অথবা x1 y1, মানে লাস্টে আবার যেখান থেকে শুরু সেটা দিয়ে শেষ করতে হবে। অথবা ক্ষেত্রফলকে এভাবে লিখতে পারো হাফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এখানে এটা কিন্তু একটা নির্ণায়ক, এটা কি নির্ণায়ক, কিন্তু এটা কিন্তু কোনো নির্ণায়ক না, এটা কিন্তু কোনো নির্ণায়ক না। অনেকেই মনে করে যে ওটাও মনে নির্ণায়ক, দুই পাশে তো নির্ণায়কের মতোই চিহ্ন, তাই ওটা কিন্তু কোনো নির্ণায়ক না। আমি একটু দেখাই, এই যে এই জিনিসটা কোনো নির্ণায়ক নয়, এটা কোনো নির্ণায়ক নয়। কেননা নির্ণায়ক তো ভাই সবসময় বর্গ আকৃতির হয়। আমি যখন তোমাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছিলাম আমি বলেছিলাম নির্ণায়ক সর্বদা কি হবে, বর্গ আকৃতির। এটা কি বর্গ আকৃতি, তাহলে এটা কোনোদিনই নির্ণায়ক না, কেননা নির্ণায়ক কেবল কি হয়, বর্গ আকৃতির হয়। কেননা ভুল কনসেপ্ট মাথায় রাখা যাবে না। অনেক স্যাররাও ক্লাসে বলে দেয়, আরে তোরা দেখ এটা তো নির্ণায়ক, দেখ ওই যে দেখ নির্ণায়ক যখন পড়ে তখন বলে দেয় যে তোরা তো নির্ণায়ক পড়েছিস পড়েছিস, কোথায় পড়েছিস, ওই যে 9 ক্ষেত্রফল নির্ণয়ের সময় দেখ দুই পাশে দাগ দিয়ে আমরা বিয়োগ করেছিলাম, ওটা কিন্তু কোনো নির্ণায়ক না রে ভাই, এটা নির্ণায়ক না। কেননা নির্ণায়ক কেবল কি হয়, বর্গ আকৃতির হয়। ওকে, এবারে আসো, তাহলে আমি আরেকবার একটু তোমাদেরকে মনে করাই দিই যেগুলো দেখলাম আমরা। যদি ত্রিভুজ এবিসি এর শীর্ষ x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে ক্ষেত্রফল কিভাবে লিখবা, ফার্স্টে হাফ লিখবা, এরপরে এই যে x1 y1 প্রথম বাহুটা লিখবা, তারপর x2 y2, তারপর x3 y3, এরপরে প্রথম বাহুটাকে আবার লিখবা, প্রথম শীর্ষটাকে x1 y1। আর এর ক্যালকুলেশন কিভাবে করবা, এই যে এই বরাবর গুণ, এই যে হাফ ইনটু, এই যে এইভাবে এই বরাবর গুণ, তাহলে x1 y2 প্লাস এই বরাবর গুণ, তাহলে কি হবে x2 y3, তারপর এই বরাবর গুণ কি হবে x3 y1, এগুলো যোগ করবা, এরপর একটা একটা করে বিয়োগ করবা এই বরাবর, তাহলে কি হবে x2 y1, তাহলে মাইনাস x2 y1, তারপর মাইনাস এই যে x3 y2 x3 y2, এরপরে মাইনাস কি হবে x1 y3। ওকে, এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি চতুর্ভুজের শীর্ষ দেয় তাও সেম, চতুর্ভুজের শীর্ষ যদি এই যে x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 চতুর্ভুজের শীর্ষ চারটা দেওয়া থাকলে তখনও ক্ষেত্রফল হবে কি, শুরুতে হাফ লিখবা, এরপরে যে প্রথম শীর্ষটাকে লিখবা x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এরপরে যেই শীর্ষ থেকে শুরু করেছো আবার সেখানে গিয়েই শেষ করতে হবে, মানে আবার সেই প্রথম শীর্ষটাকে আবার লিখতে হবে x1 y1, ক্যালকুলেশন সেম, এই বরাবর গুণ যোগ গুণ যোগ গুণ যোগ, আর এই বরাবর গুণ করবার বিয়োগ করবা, গুণ করবার বিয়োগ করবা, গুণ করবার বিয়োগ করবা, গুণ করবা আর বিয়োগ করবা। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা একটা এক্সাম্পল করি, খেয়াল করো কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক এত এত এত। আচ্ছা, এখানে আমি একটা কনসেপ্ট বলে রাখি, এটা আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। এই যে আমরা যে ক্ষেত্রফলটা লিখেছি, এখানে এই জিনিসটার মান পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। যদি আমি বিন্দুগুলাকে এইভাবে নিই, ধরো বিন্দুগুলাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে নিই, ঘড়ির কাঁটার বিপরীতে x1 y1 x2 y2 এইভাবে নিই, তাহলে উত্তরটা পজিটিভ আসবে। কিন্তু আমি যদি ঘড়ির কাঁটার দিকে নেই, আগে এটা তারপরে এটা তারপরে এটা লিখে এভাবে তো লেখা যায়, তখন কিন্তু ক্ষেত্রফল এই জায়গাটার মান নেগেটিভ আসবে। তো এটার মান পজিটিভ নেগেটিভ যাই আসুক, ক্ষেত্রফল তার নেগেটিভ হয় না, ক্ষেত্রফল অলওয়েজ কি হয়, পজিটিভ হয়।
তাহলে এটার মান নেগেটিভ আসলে সেটাকে মডুলাস করে আমরা পজিটিভ বানায় নিব, বানানে পজিটিভ ক্ষেত্রফল লিখবো। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসে আমি এটা আরো ডিটেইলস আলোচনা করব। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্নটা কি বলছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক এত এত এত। আর আমি তো এখানে বুঝতে পারছি না, চিত্র তো দেওয়া নাই যে কোনটা ঘড়ির কাঁটার দিকে কোনটা ঘড়ির কাঁটার বিপরীতে, তাই ইচ্ছা মতো এটা নিয়ে নিই, ভেবে নিতে পারবো, আমি ভাববো না, আমি একটা নিয়ে নিব। নেগেটিভ আসলে সমস্যা নাই, জাস্ট এটা মডুলাস দিয়ে পজিটিভ করে দেবো। তাহলে বলো ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু, প্রথমে এই যে এটা লিখো 6,5, এরপরে লিখবা কত -9 -4, এরপরে কি লিখবা -5 0, এরপরে আবার কি লিখবা ওই 6 5 কে আবার লিখবা। ঠিক আছে, মানে প্রথমটাকে আবার লিখতে হবে। এবার ক্যালকুলেশনটা কিভাবে দেখো, হাফ ইনটু এই যে এই বরাবর গুণ আর যোগ, গুণ আর যোগ, তাহলে কত হবে 4 6 -24, একবার লিখলাম। এটা গুণ করলে কত +0, এটা গুণ করলে কত প্লাস, কিন্তু এটার উত্তর তো -25, তাই -25। এবারে সূত্রের মাইনাস 5 নং 45 মানে -45, সেই মাইনাস আর এই মাইনাসে +45 হয়ে গেল। এই বরাবর গুণ করলে -5 4 20, তাহলে 20, আর এই বরাবর গুণ করলে কত 0, তাহলে কত আসছে বলো হাফ ইনটু এই যে -24 -25 কত -49, আর -20 কত -69, তার সাথে 45 যোগ করলে কত -24, তাহলে -24, কিন্তু আমরা মডুলাস দিয়ে দিব -24, কেন ক্ষেত্রফল তার নেগেটিভ হয় না, তাহলে কি হবে হাফ ইনটু 12, দেখো হাফ ইনটু সরি কত হাফ ইনটু 24 মডুলাস করা আছে, তাহলে কত আসবে 12, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রফলের মানটা কত আসছে 12 বর্গ একক, 12 বর্গ একক, কারণ ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ একক স্কয়ার ইউনিট করতে হয়। ঠিক আছে, তো আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস আলোচনা করবো কিছু টপিক নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সালাম আলাইকুম।